হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। 23 মে আজকের দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে আবারও সকলকে আমি স্বাগতম জানাই। আজকের এই পর্ব যেটা আমরা শুরু করছি, প্রতিদিনের পর্বে আমি যেটা বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি, আর যারা এখনো এই ভিডিওটিতে লাইক করোনি যুক্ত হওয়ার সাথে সাথে লাইক করে ফেলো এই পর্বটিতে। শুরু করছি আজকের আমাদের প্রশ্ন উত্তরের পর্ব। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর আছে অনেকগুলো এবং সাথে বেশ কয়েকটা আমরা জিকে প্রশ্ন প্র্যাকটিস করব। আজকে 10টিরও বেশি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্র্যাকটিস করব এবং সাথে সাথে 10টি জিকে প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করব। চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য অবশ্যই ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ। আমরা অনলাইনে বিগত কয়েক বছর ধরে সেরা চাকরির প্রস্তুতি দিয়ে আসি। অনলাইনে তোমরা এখানে আমাদের অ্যাপ ডাউনলোড করে ক্লাস করতে পারো বাড়িতে বসেই। শুরু করছি আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে। সম্প্রতি কোন ভারতীয় বিজ্ঞানী লন্ডনের মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটির ফেলো হিসাবে নির্বাচিত হলেন? রয়্যাল সোসাইটি লন্ডনে, এই যে রয়্যাল সোসাইটির ফেলোশিপ, এটা খুবই মর্যাদাপূর্ণ একটা বিজ্ঞান সম্মান। এই সম্মানটা বিগত সময়ে অ্যালবার্ট আইনস্টাইনের মতো এবং বিখ্যাত বিখ্যাত বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু পেয়েছেন। এবং সেই তালিকায় সম্প্রতিকালে একজন ভারতীয় বিজ্ঞানী, মহিলা বিজ্ঞানী, তিনি কিন্তু অ্যাড হলেন, যার নাম ডক্টর সৌম্য স্বামীনাথন। দেখো, ডক্টর সৌম্য স্বামীনাথন ফর্মার চিফ সায়েন্টিস্ট অ্যাট দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন একজন বিজ্ঞানী অ্যান্ড ফর্মার ডিরেক্টর জেনারেল অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের প্রাক্তন একজন মহাপরিচালকও ছিলেন। হ্যাজ বিন ইলেক্টেড ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি। তিনি রয়্যাল সোসাইটি, লন্ডনের যে মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটি, তার ফেলো হিসাবে নির্বাচিত হলেন। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট অনার ইন সায়েন্স। এটা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটি সায়েন্স বা বিজ্ঞান সম্মান এই রয়্যাল সোসাইটির ফেলোশিপটা। এর পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে বিশ্বব্যাপী আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়? প্রতি বছর আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে 22শে মে। এভরি ইয়ার অন 22nd মে উই সেলিব্রেট ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। প্রতি বছরে এটা আমরা পালন করছি 22শে মে। সম্প্রতিকে ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা পাইলট হিসাবে সর্বোচ্চ স্তরের ক্যাট এ কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর হয়ে ইতিহাস গড়লেন? ক্যাট এ বা কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর হয়ে প্রথম মহিলা হিসাবে বা প্রথম মহিলা ভারতীয় বিমান বাহিনীর সদস্য হিসাবে যিনি এই রেকর্ডটা গড়লেন, তিনি হলেন স্কোয়াড্রন লিডার সানিয়া। আইএএফ বা ইন্ডিয়ান এয়ারফোর্স গেটস ইটস ফার্স্ট টপ রেটেড ওমেন ফ্লাইং ইনস্ট্রাক্টর। তো সম্প্রতিকালে ভারতীয় বিমান বাহিনী তারা তাদের প্রথম শীর্ষ রেটিং প্রাপ্ত একজন মহিলা ফ্লাইং ইনস্ট্রাক্টর পেয়েছে। স্কোয়াড্রন লিডার সানিয়া মেক্স হিস্ট্রি। তিনি ইতিহাস গড়েছেন, বিকামস ইন্ডিয়াস ফার্স্ট ওমেন ক্যাট এ কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর। তো তিনি ভারতবর্ষের প্রথম ক্যাট এ কোয়ালিফাইড ইনস্ট্রাক্টর, ফ্লাইং ইনস্ট্রাক্টর হয়ে মহিলাদের মধ্য থেকে ইতিহাস গড়েছেন। এর পরবর্তী 4 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কি বলা হচ্ছে, মর্যাদাপূর্ণ একটা পুরস্কার, আন্তর্জাতিক বুকার পুরস্কার। এই বুকার পুরস্কারটা ডিয়ার স্টুডেন্টস 2026 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জয়ী বই তাইওয়ান ট্রাভেলাগ এর মূল লেখিকা কে লিখেছেন? এটা লেখিকার নাম কি? আমরা জানি বুকার পুরস্কার, যারা স্ট্র্যাটেজিকে পড়েছো জানো, বুকার পুরস্কার বলে এই যে পুরস্কারটা হয়ে থাকে, এই বুকার পুরস্কার সাধারণত দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে বুকার, সাধারণ বুকার, যেটাকে আমরা ম্যান বুকারও বলে থাকি, আর একটা আন্তর্জাতিক বুকার বা আন্তর্জাতিক ম্যান বুকার। তো এই যে বুকার আর আন্তর্জাতিক বুকার দুটো কিন্তু আলাদা। এখন সাধারণ বুকার পুরস্কার যেটা থাকে সেটা ইংরেজি উপন্যাসের উপরে দেয়া হয়ে থাকে, আর আন্তর্জাতিক বুকার পুরস্কার এটা অনুবাদকৃত বইয়ের উপরে সাধারণত দেয়া হয়, বা সাধারণত ইংরেজি বই বা অনুবাদকৃত বইয়ের উপরে এটা দেওয়া যেতে পারে। তো সেই আন্তর্জাতিক বুকার জয়ী বই
তাইওয়ান ট্রাভেলগ। তাইওয়ান ট্রাভেলগ হচ্ছে চীনা ভাষায় লেখা একটা বই। এই বইটা সম্প্রতিকালে লেখার জন্য যিনি এটা লেখিকা এবং তিনি সম্প্রতি আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন, তার নাম হচ্ছে ইয়াং শুয়াং জি। তাহলে ইয়াং শুয়াং জি এই বছর 2026 সালের আন্তর্জাতিক বুকার বিজেতা। কোন বইয়ের জন্য? তাইওয়ান ট্রাভেলগের জন্য তিনি এটা পেয়েছেন। তাইওয়ান ট্রাভেলগ উইন্স ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2026। 2026 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার এটা জিতেছে তাইওয়ান ট্রাভেলগ। লিন কিং দার কর্তৃক ম্যান্ডারিন চীনা ভাষা থেকে, চীনা যে ম্যান্ডারিন ভাষা আছে বিশ্বের মধ্যে খুব বহুলভাবে বলা হয়ে থাকে এই ভাষাটা, সেই চীনা ম্যান্ডারিন ভাষা থেকে, ভাষায় লেখা এটা, সেই ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে এই বইটা। কে অনুবাদ করেছেন? লিন কিং অনুবাদ করেছেন। আর এই গ্রন্থটার যিনি মূল লেখিকা, যিনি চীনা ম্যান্ডারিন ভাষায় লিখেছিলেন, তার নাম হচ্ছে ইয়াং শুয়াং জি। এর তাইওয়ান ভ্রমণ কাহিনী বা তাইওয়ান ট্রাভেলগ বলে এই আঙ্গিকে একটি পরীক্ষামূলক রচনা বলে মনে করা হচ্ছে, এবং এই রচনা বইটা সম্প্রতিকালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতে নিল 2026 সালের জন্য। কোন রাজ্য দেশের প্রথম এআই মন্ত্রণালয় তৈরি করে ইতিহাস সৃষ্টি করলো? বলো। দেশের প্রথম এআই মন্ত্রণালয় তৈরি করে ইতিহাস সৃষ্টি করলো কেরালা রাজ্য। কেরালা হ্যাজ লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট ডেডিকেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিনিস্ট্রি। তো কেরালা সম্প্রতিকালে, কেরালার যে নতুন ক্যাবিনেট তৈরি হলো, ইউডিএফ বলে একটা জোট, তারা সম্প্রতিকালে কেরালাতে এলডিএফ বা লেফট ডেমোক্রেটিক ফ্রন্টকে হটিয়ে তারা সম্প্রতিকালে কেরালাতে ক্ষমতায় এসেছে, এবং ইউডিএফ জোট সম্প্রতিকালে তারা তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করলো। হ্যাঁ, তারপরে সম্প্রতিকালে আমরা দেখব তারা তাদের মন্ত্রী পরিষদ গঠন করলো, সেখানে তারা এআই মন্ত্রণালয়কে স্থান দিয়েছে, এবং তারা বিশেষায়িত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর জন্য একটা মন্ত্রীর লঞ্চ বা মন্ত্রী তৈরি করেছে, মন্ত্রিত্ব পদ বা মন্ত্রণালয় তৈরি করেছে সম্প্রতিকালে। ঠিক আছে। কেরালা ফর্মার্স ইন্ডিয়াস ফার্স্ট এআই মিনিস্ট্রি, কেরালা ফর্মস ইন্ডিয়াস ফার্স্ট এআই মিনিস্ট্রি। পি.কে. কুনহালিকুট্টি গেটস চার্জ। তো পি.কে. কুনহালিকুট্টি ইনি হচ্ছেন একজন কেরালার পলিটিশিয়ান, যাকে এই মন্ত্রণালয়ের দায়িত্বটা দেয়া হয়েছে। তাহলে আমরা বলতে পারি ইনি ভারতবর্ষের প্রথম ব্যক্তি যিনি একটা এআই মন্ত্রক সামলাচ্ছেন, পি.কে. কুনহালিকুট্টি। 2026 সালের G7 শীর্ষ সম্মেলনটি কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? G7 হচ্ছে বিশ্বের মধ্যে বেশ কয়েকটা বড় বড় জিডিপি বা বড় বড় অর্থনীতির কয়েকটা দেশের একটা জোট G7। এই G7 দের প্রতি বছর সম্মেলন হয়ে থাকে, অ্যানুয়াল সামিট হয়ে থাকে। তো 2026 সালে যে অ্যানুয়াল সামিটটা হবে সেটা কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? ফ্রান্সে। দেখো, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইনভাইটস পিএম মোদি টু G7 সামিট ইন ফ্রান্স। তো এই বছর এটা ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তিনি এটা হোস্ট করছেন, এবং ইমানুয়েল ম্যাক্রো আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্প্রতিকালে ইনভাইট করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন G7 সামিটের জন্য। G7 হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত একটি আন্তঃ সরকারি রাজনৈতিক ও অর্থনৈতিক ফোরাম। তাহলে এখানে ভারত কিন্তু সদস্য নেই, অন্যান্য বিভিন্ন দেশ এখানে সদস্য আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এর পরের প্রশ্ন দেখি, কোন ফুটবল ক্লাব 2025-26 সালের ইন্ডিয়ান সুপার লিগ ISL চ্যাম্পিয়ন হয়েছে? বলো। গত দিনে আমরা দেখেছিলাম ইপিএল সম্পর্কে, লাস্ট যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম সেখানে দেখেছিলাম ইপিএল মানে ইংলিশ প্রিমিয়ার লিগ, যেটা ইংল্যান্ডে খেলা হয়, সেটা জিতেছে আর্সেনাল। প্রায় তোমার হচ্ছে 22 বছর পরে আর্সেনাল সেটা 22 নয়, মাফ করবে, আমি হয়তো ভুলে বলতে পারি, যাই হোক আর্সেনাল কিন্তু জিতেছে অনেক বছর পরে। তো ইন্ডিয়ান সুপার লিগ বা ISL চ্যাম্পিয়ন হয়েছে সম্প্রতি কারা? তারাও একটা ইতিহাস গড়েছে দীর্ঘ অপেক্ষার পরে, ইস্ট বেঙ্গল
এফসি সম্প্রতিকালে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। ইস্ট বেঙ্গল উইন্স আইএসএল টাইটেল 2026 টাইটেল এন্ডস 22 years wait for top tier crown after stunning comeback against ইন্টার কাশি। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে গত কয়েকদিন আগে একটা ডার্বি খেলা হয়েছিল। সেই ডার্বিতে যদি ইস্ট বেঙ্গল একটা গোল বেশি করতো বা ইস্ট বেঙ্গল জিতে যেত, তাহলে ইস্ট বেঙ্গল সেখানেই ট্রফি জিতে যেত, এমন একটা পজিশনে ছিল। বাট সেই ডার্বিটা কি হয়, হাড্ডাহাড্ডি খেলার মধ্যে যায় এবং ড্র হয়ে যায়, এবং মোহনবাগান ও ইস্ট বেঙ্গল দুজনের কাছেই কাপ জয়ের একটা কিন্তু চান্স থেকে যায়। দেখো, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের পয়েন্ট প্রায় সেম সেম ছিল এই বছরের লিডার বোর্ডে, বাট এখানে ইস্ট বেঙ্গল গোল ডিফারেন্সে অনেকটা এগিয়ে ছিল, তাই ইস্ট বেঙ্গলকে কিন্তু সম্প্রতিকালে বিজেতা ঘোষণা করা হয়েছে। লাস্ট ম্যাচে মোহনবাগানও জিতেছে একটা অন্য টিমের বিপক্ষে, দিল্লির বিপক্ষে, এবং ইন্টার কাশির বিপক্ষে ইস্ট বেঙ্গলও জিতেছে। প্রথমে ইন্টার কাশির কাছে ইস্ট বেঙ্গল একটা গোল খেয়ে গেছিল, তারপরে কি হয়, দুটো দুর্ধর্ষ একটা বলতে পারি আমরা আশ্চর্যজনকভাবে একটা স্টানিং কামব্যাক বা আশ্চর্যজনকভাবে একটা প্রত্যাবর্তন করে ইস্ট বেঙ্গল এবং জিতে যায় তারা। 22 বছরের একটা অপেক্ষা, একটা মানে পুরো ইন্ডিয়ার তারা চ্যাম্পিয়ন হয়েছে 22 বছর পরে, এই টাইটেলটা তারা জিতেছে, টপ একটা টাইটেল তারা সম্প্রতি জিতেছে আইএসএল। তো খুব বড় একটা অ্যাচিভমেন্ট ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো অবশ্যই এখানে আমরা ইস্ট বেঙ্গলটাকে মনে রাখবো। আগামী 1 বছরে আমাদের এর উপর থেকে বিভিন্ন জায়গাতে প্রশ্ন আসতে পারে। সম্প্রতি ভারতের চিপ উৎপাদন শিল্পকে মজবুত করতে টাটা ইলেকট্রনিক্স বিশ্বের কোন বিখ্যাত সেমিকন্ডাক্টর প্রযুক্তি সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করল? ভারতে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শিল্পকে আরো মজবুত করতে টাটা ইলেকট্রনিক্স, হ্যাঁ, তারা সম্প্রতিকালে কি করলো, বিশ্বের একটা বিখ্যাত সেমিকন্ডাক্টর প্রযুক্তি সংস্থা যার নাম ASML, তার সাথে চুক্তি স্বাক্ষর করলো। তাহলে অপশন বিতে তাকে আমরা পেয়ে যাচ্ছি ASML। PM উইটনেসেস সাইনিং অফ এগ্রিমেন্ট বিটুইন ASML অ্যান্ড টাটা ইলেকট্রনিক্স ফর সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং। তো আমাদের প্রধানমন্ত্রী তিনি সাক্ষী থেকে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষর হয়েছে ASML এবং টাটা ইলেকট্রনিক্সের মাঝখানে, যারা ম্যানুফ্যাকচারিংটাকে আমাদের ভারতে বুস্ট করতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে। এরপরের প্রশ্ন, 2026 সালে আইআইটি কানপুরের ডিরেক্টর ও প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী ড্যাশ রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হলো। একটু আগে আমরা দেখেছি সৌম্য স্বামীনাথন, তিনি কিন্তু রয়্যাল সোসাইটির ফেলোশিপ পেয়েছেন এই বছরে। আরও একজন কিন্তু রয়্যাল সোসাইটির ফেলোশিপ পেয়েছেন, একজন ভারতীয় বিজ্ঞানী, প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী, যিনি আইআইটি কানপুরের ডিরেক্টর। তিনি কে? ডক্টর কে শিবান, ডক্টর অধ্যাপক ভি রামগোপাল রাও, অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল আর অধ্যাপক সমীর ভি কামাত। সঠিক উত্তর সকলে করে ফেলো কমেন্ট করে। দেখো, এটা সঠিক উত্তর করবো আমরা মনীন্দ্র আগরওয়াল। তাকে সম্প্রতিকালে কি করা হয়েছে, রয়্যাল সোসাইটির ফেলোশিপ দেওয়া হয়েছে এবং আইআইটি কানপুরের তিনি ডিরেক্টর। বুঝেছো, আইআইটি কানপুরের ডিরেক্টর। এরপরেরটা, সম্প্রতি ভারতের প্রথম বেসরকারি মেরিন গ্যাস টারবাইন ইউনিট স্থাপন করার জন্য কোন রাজ্যের সাথে মৌ স্বাক্ষর করেছে? ভারত ফোর্জ হচ্ছে একটা কোম্পানির নাম, যারা ডেরি স্টুডেন্টস একটা বেসরকারি আমাদের ভারতবর্ষে মেরিন গ্যাস টারবাইন ইউনিট স্থাপন করতে চলেছে, আর এটা ভারতবর্ষের প্রথম বেসরকারি মেরিন গ্যাস টারবাইন ইউনিট হতে চলেছে। এবং ডেরি স্টুডেন্টস, এটা কোন রাজ্যে স্থাপিত হবে? অন্ধ্রপ্রদেশে। দেখো, পুনে বেসড ভারত ফোর্স হ্যাজ সাইন্ড এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তো সম্প্রতিকালে পুনে ভিত্তিক একটা সংস্থা যেটার নাম ভারত ফোর্জ, তারা একটা চুক্তি স্বাক্ষর করলো বা সমঝোতা স্বাক্ষর করলো উইথ দ্য গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ সরকারের সাথে। অন্ধ্রপ্রদেশ সরকারে কারা আছে তোমরা জানো নিশ্চয়ই, বর্তমানে এন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। আচ্ছা, তাহলে ভারত ফোর্স মৌ স্বাক্ষর করেছে উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু সেট আপ ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট সেক্টর মেরিন গ্যাস টারবাইন। ভারতবর্ষের প্রথম
বেসরকারি প্রাইভেট সেক্টর মেরিন মানে কি সামুদ্রিক গ্যাস টারবাইন, সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে স্থাপিত হতে চলেছে। এরপরের প্রশ্ন, আজকে কিন্তু 10টা নয় তারও বেশি কারেন্ট অ্যাফেয়ার্স হবে। সম্প্রতি ভারতীয় নৌবাহিনী কোন হ্রদে তাদের প্রিমিয়ার নেভাল সেলিং নোড NSN এর উদ্বোধন করলো? সম্প্রতি ভারতীয় নৌবাহিনী কোন হ্রদে তাদের প্রিমিয়ার নেভাল সেলিং নোড এর উদ্বোধন করলো? সেটা হচ্ছে আপার লেক। দেখো, ইন্ডিয়ান নেভি ইনোগ্রেটস প্রিমিয়ার নেভাল সেলিং নোড অ্যাট আপার লেক ইন ভোপাল। আপার লেকটা তাহলে কোথায় আছে? মধ্যপ্রদেশে, ঠিক আছে। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অবস্থিত আছে, যেখানে এটা উদ্বোধন হলো সম্প্রতিকালে। সকল স্টুডেন্টস দ্রুত একটা করে লাইক করে ফেলো এই সেশনটিতে। সম্প্রতি প্রবীণ নাগরিকদের সহায়তার জন্য জীবন মোবাইল অ্যাপ কোন কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগে চালু করা হলো? জীবন বলে এই মোবাইল অ্যাপটা কে চালু করলো? যারা বয়স্ক বা প্রবীণ নাগরিক আছে তাদেরকে হেল্প করার জন্য সম্প্রতিকালে জীবন মোবাইল অ্যাপটা লঞ্চ করলো কে? অ্যান্সার হচ্ছে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ইউনিয়ন মিনিস্টার ডক্টর বীরেন্দ্র কুমার উইল লঞ্চ জীবন অ্যাপ ফর সিনিয়র সিটিজেন অ্যান্ড শতায়ু এ ড্যাশবোর্ড ফর ইন। আমাদের কেন্দ্রীয় মন্ত্রক ডক্টর বীরেন্দ্র কুমার, যিনি ডিয়ার স্টুডেন্টস সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক, যে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বলে মিনিস্ট্রি আছে তার দায়িত্বে আছেন, তিনি জীবন অ্যাপটা লঞ্চ করলেন এবং সাথে সাথে শতায়ু বলে একটা ড্যাশবোর্ড লঞ্চ করলেন। এটা সিনিয়র সিটিজেনদের বা প্রাপ্তবয়স্কদের পরিচর্যার জন্য পরিচর্যাকারীদের যে তথ্য, সেই তথ্যের জন্য এই ড্যাশবোর্ডটা কিন্তু তৈরি করা হলো সম্প্রতিকালে, ঠিক আছে। হ্যাঁ, এরপরেরটা, সম্প্রতি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আর্থিক অনুদান প্রক্রিয়া সহজ করার জন্য কোন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলো? আয়ুষ মন্ত্রক বা মিনিস্ট্রি অফ আয়ুষ, তারা আর্থিক অনুদান প্রক্রিয়া সহজ করার জন্য নতুন যে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলো তার নাম হচ্ছে আয়ুষ অনুদান। দেখো, আয়ুষ গ্রিড ইনিশিয়েটিভ, আয়ুষ গ্রিড বলে ভারতের আয়ুষ মন্ত্রকের একটা উদ্যোগ আছে, দ্যাট গেটস বুস্ট অ্যাজ মিনিস্ট্রি লঞ্চেস আয়ুষ অনুদান। যখন এই আয়ুষ মন্ত্রক আয়ুষ অনুদান বলে এই ডিজিটাল প্ল্যাটফর্মটা চালু করেছে, এটা কিন্তু তার স্বাভাবিক গতি পেয়েছে। এই আয়ুষ গ্রিড উদ্যোগটি, আয়ুষ গ্রিড উদ্যোগ হলো কি? এই উদ্যোগটি হলো ভারত সরকারের আয়ুষ মন্ত্রক কর্তৃক পরিচালিত স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজ ও মানসম্মত করার লক্ষ্যে চালু করা একটি ব্যাপক ডিজিটাল পরিকাঠামো। এটা আয়ুষ মন্ত্রকের আন্ডারে কাজ করে থাকে, তার জন্য আয়ুষ অনুদান লঞ্চ করা হলো সম্প্রতিকালে। এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। অনেকগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স হলো আজকে, কতগুলো হলো? 13টি কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে আমরা জিকে প্রশ্নে আসি। চলো জিকে কি কি আছে একটু দেখে নিই। প্রথম জিকে, তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে? তেলেঙ্গানা নবগঠিত রাজ্য আমাদের ভারতে, 2014 সালে এটা গঠন হয়েছিল। তো 2014 সালে গঠন হয় যে তেলেঙ্গানা রাজ্য, সেই তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে রেবন্ত রেড্ডি বা অনুমুলা রেবন্ত রেড্ডি। দক্ষিণ ভারতে 5টি রাজ্য আছে, সেই 5টি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী দেখি। অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু, তিনি অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী। কর্ণাটকের সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী। কেরালা রাজ্যে ভিডি সতীশন, তিনি নবনিযুক্ত একজন মুখ্যমন্ত্রী হয়েছেন কেরালা রাজ্যের। আর তামিলনাড়ু রাজ্যে সি জোসেফ বিজয়, তিনিও নবনিযুক্ত। এরা দুজনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিউলি অ্যাপয়েন্টেড তারা হয়েছে, সম্প্রতিকালে নিযুক্ত হয়েছে।
মুখ্যমন্ত্রী হিসাবে। তেলেঙ্গানাতে আছেন অনুমুলা রেবন্ত রেড্ডি বা এ রেবন্ত রেড্ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, তাই তো? আচ্ছা, রেটিনাল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম। থিয়ামিন হচ্ছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম। টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। অস্ট্রেলিয়াতে কোন তারিখে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত হয়? এই দেখো কি প্রশ্ন স্যার, অস্ট্রেলিয়াতে কবে কি বড় দিন হবে ছোট দিন হবে আমি কি করে বলবো? আমি কি জানি? আমি কি অস্ট্রেলিয়ায় বাস করি? এরকম সকলের মনে প্রশ্ন আসতে পারে, কিন্তু এই উত্তরটা করা যায়। একটু বেসিক সেন্স লাগাও। অস্ট্রেলিয়া এটা নিরক্ষরেখার কোন দিকে আছে? কোন দিকে আছে? দক্ষিণ দিকে আছে। তাহলে দক্ষিণ গোলার্ধের বড়দিন যেটা, বা দক্ষিণ গোলার্ধের সব থেকে ছোট বড়দিন এবং ছোট রাত যেটা, সেটা হবে অস্ট্রেলিয়াতে বা নিউজিল্যান্ডের সব থেকে বড়দিন। তো তার মানে দক্ষিণ গোলার্ধে যেদিনে আমরা দেখব মকর সংক্রান্তি হচ্ছে কবে? 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি, বা এই দিনটাকে আমরা বলছি দক্ষিণ গোলার্ধের বৃহত্তম দিন, তাই তো? মকর সংক্রান্তির দিনে। বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি এবং সেটি কোথায় আছে? বিশ্বের মধ্যে সব থেকে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে হুবলি জংশন বা হুবলি রেলওয়ে স্টেশন, কর্ণাটকে আছে। এটা প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি একটা দীর্ঘ প্ল্যাটফর্ম, বা 1500 মিটারের কাছাকাছি একটা দীর্ঘ প্ল্যাটফর্ম। নেক্সট প্রশ্ন, ড্যাশ ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত? কে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত? এখানে কার নাম বসবে বলো? আমরা কাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলছি? দাদাভাই নওরোজিকে বলছি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান। জৈন তীর্থঙ্কর মহাবীর কোথায় মৃত্যুবরণ বা নির্বাণ লাভ করেন? জৈন তীর্থঙ্কর মহাবীর যেখানে মৃত্যুবরণ বা নির্বাণ লাভ করেন সেটি হচ্ছে পাওয়াপুরীতে। আচ্ছা, ড্রিমস ফ্রম মাই ফাদার বইটি কোন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি লিখেছেন? বিল ক্লিন্টন, বারাক ওবামা, জর্জ বুশ আর ডোনাল্ড ট্রাম্প কার লেখা ড্রিমস ফ্রম মাই ফাদার শীর্ষক এই বিখ্যাত বইটা? এটা একটা অটোবায়োগ্রাফি। এটা একটা অটোবায়োগ্রাফি। ড্রিমস ফ্রম মাই ফাদার শীর্ষক এই অটোবায়োগ্রাফিটা লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাষ্ট্রপতি? এখানে রয় আকারটা পড়েনি, যাই হোক এখানে সঠিক উত্তর হচ্ছে বারাক ওবামা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। মানবদেহে লোহিত রক্তকণিকা বা আরবিসি গড় আয়ু কতদিন? লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? রেড ব্লাড সেল উৎপাদিত হয় অস্থিমজ্জায়। কোথায় উৎপাদিত হচ্ছে? অস্থিমজ্জায় উৎপাদিত হয় রেড ব্লাড সেল। এবং আরবিসি এগুলো গড় আয়ু হচ্ছে 120 দিন বা প্রায় 4 মাসের কাছাকাছি হচ্ছে এদের গড় আয়ু।
ভারতের সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস কোথায় আছে? ভারতের সংবিধানের 3 নম্বর অধ্যায়ের ভিতরে আমরা পাচ্ছি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এর বিধানটা। তো এটার ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? সঠিক উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে আমরা পেয়েছি মৌলিক অধিকারের ধারণাটি। ভারতের প্রথম ভাসমান ডাকঘর বা ফ্লোটিং পোস্ট অফিস কোথায় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে ডাল হ্রদ, যেটা শ্রীনগর, জম্মু ও কাশ্মীরে অবস্থিত আছে। তাহলে ডাল হ্রদটা কোথায় আছে? জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের শ্রীনগর শহরে অবস্থিত আছে ডাল হ্রদ। তো এখানে আমরা ভারতবর্ষের প্রথম ভাসমান ডাকঘর দেখতে পাচ্ছি। বাড়ির কাজ দেওয়া থাকবে একটা, নর্মদা নদীর উৎস কোথায়? কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাবে। আজকের পর্বটি এখানেই আমরা শেষ করছি। নেক্সট পর্বে আরো কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। পরের দিনে কারেন্ট অ্যাফেয়ার্স এর পর্ব দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।